প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়েকজন পণ্ডিত ছিলেন তাদের মধ্যে চাণক্য ছিলেন অন্যতম। 2300 বছর আগে তার লেখা অস্ত্রশস্ত্রের উপর ভিত্তি করে বর্তমান পৃথিবীর সমস্ত দেশের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক, অথচ তার দেখানো পথ চলেই চন্দ্রগুপ্ত মৌর্য গড়ে তুলেছিলেন ভারতের সবথেকে বড় মৌর্য সাম্রাজ্য। এখনও তার নীতিকথা বহু মানুষের জীবন বদলে দেয়। যদি বলা হয় সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তখন অনেক ভেবে একটি নামই বারবার মনে পড়বে, আর সেটি হলো চাণক্য। চাণক্যকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রী বললেও কোনো অংশে ভুল হবে না। তিনি যেমন পণ্ডিত ছিলেন তেমনই ছিলেন বাস্তববাদী। তিনি বলতেন, কোনো মানুষকে পুরোপুরিভাবে সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল খাড়া গাছ যেমন সবার আগে কাটা হয়, তেমনই সৎ মানুষ খুব সহজেই বিপদে পড়ে। নমস্কার বন্ধুরা, আমি এসকে, শিক্ষার প্রগতি চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটার। আজকের ভিডিওতে চাণক্যের অজানা ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। চাণক্য, কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত, তার প্রকৃত নাম নিয়ে বিতর্ক থেকেই যাবে। তবে অনেক ঐতিহাসিকদের মতে এই তিনটি নাম ভিন্ন ভিন্ন নাম। অনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের গোল্লা নামক অঞ্চলে চাণাকা নামক গ্রামে জন্মগ্রহণ করেন চাণক্য। জৈন ঐতিহাসিকবিদ হেমাচন্দ্রর মতে চাণক্যের পিতার নাম ছিল চাণক, আর সেখান থেকে চাণক্য নামটি আসে। চাণক্যের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই শৈশব থেকেই তিনি নিজের সন্তানের উপরে যথেষ্ট গুরুত্ব দেন। সে সময় বেদকে মনে করা হতো শিক্ষাক্ষেত্রে কঠিনতম বিদ্যা। বালক চাণক্য সম্পূর্ণ বেদ অস্ত্রশস্ত্র মুখস্থ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রাচীন ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত তক্ষশিলা ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান চর্চার স্থান। সেখান থেকে শুরু হয় চাণক্যের লেখাপড়া। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, বিদেশ নীতি, অস্ত্রবিদ্যা সব কিছুতেই তিনি অল্প সময়ের মধ্যে পারদর্শী হয়ে ওঠে। বলা হয় ছোটবেলায় এক জ্যোতিষী তাকে দেখে বলেছিলেন, এই ছেলে পরবর্তীকালে রাজা হবে অথবা রাজা তৈরি করবে। পড়াশোনা শেষ করে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। সে সময় ভারত আক্রমণ করেছিলেন গ্রিক বীর আলেকজান্ডার, এবং ভারতের উত্তর অংশে তিনি গ্রিক সাম্রাজ্যের সূচনা করেন। চাণক্য যখন বুঝলেন এই গ্রিকদের এখনই না আটকালে এরা ধীরে ধীরে সারা ভারত দখল করবে এবং ভারতের সংস্কৃতি ধ্বংস করে দেবে, সেই সময় তিনি মগধের রাজা ধননন্দের কাছে গিয়ে গ্রিকদের প্রতিরোধ করার কথা বলে। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। তিনি খুবই অত্যাচারী একজন রাজা ছিলেন। প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, আর সেই করের টাকায় তিনি ফুর্তিতে দিন কাটাতেন। প্রজাদের মঙ্গল হবে এমন কোনো কাজই তিনি করতেন না। চাণক্য যখন ধননন্দের সবাই গিয়ে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন, তখন ধননন্দ নানান অছিলায় চাণক্যকে নিচু দেখানোর চেষ্টা করে, কিন্তু চাণক্য ছেড়ে দেবার পাত্র ছিলেন না। তিনিও ধননন্দকে তার অপকর্ম বন্ধ করে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন, কারণ একজন রাজার কর্তব্য প্রজাদের করের টাকায় দেশের কাজ করা, মদ জোয়ায় ফুর্তি না করা। এতে ধননন্দ রেগে যায় এবং চাণক্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সময় চাণক্যের চুল খুলে যায়। চাণক্য সেদিন রেগে গিয়ে রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন, যতদিন না তিনি ধননন্দকে রাজ সিংহাসন থেকে উৎখাত করবে ততদিন তিনি চুল বাঁধবে না। চাণক্য এরপর থেকে নিজের সারা জীবন অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলার অতিবাহিত করেন। তিনি এক অতি সাধারণ যুবককে খুঁজে পান, যে ছিল সৎ, আবার কূটনৈতিক চিন্তা সম্পূর্ণ, বুদ্ধিমান, আবার জ্ঞানের প্রতি আগ্রহী। চাণক্য ঠিক করেন এই যুবককেই তিনি নিজের অস্ত্র হিসাবে গড়ে তুলবেন। সেই সময় ওই যুবকের নিজের উপরেও অতটা বিশ্বাস ছিল না যতটা চাণক্যের ছিল। চাণক্য 17 বছর বয়সী সেই যুবককে শিক্ষা দিতে শুরু করেন, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, অস্ত্রবিদ্যা সব কিছুই। এই যুবক পরবর্তীকালে পরিচিত পান চন্দ্রগুপ্ত মৌর্য নামে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেন, শত্রুর দুর্বলতা যতদিন না জানা যায় তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। চন্দ্রগুপ্ত অবাক হয়ে যান, কারণ কিভাবে তিনি আলেকজান্ডারকে নিজের বন্ধু বানাবে। তখন চাণক্যের আদেশে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সৈন্যদলে ঢুকে যান, আর কিছুদিনের মধ্যেই বিশ্বস্ত সৈন্য হয়ে যান। এর ফলে আলেকজান্ডারের সমস্ত গোপন তথ্য চাণক্যের কাছে পৌঁছাতে থাকে।
বহু দূর থেকে এত যুদ্ধ করে আসা গ্রিক সৈন্যরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। চাণক্য ঠিক করেন এবার ওই সৈন্যদের তিনি মানসিক দিক থেকে দুর্বল করে দেবেন। চন্দ্রগুপ্তের সাহায্যে তিনি আলেকজান্ডারের সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে দিতে থাকেন। ভারতের দেবদেবীরা এই গ্রিক সৈন্যদের উপর রেগে আছেন এবং তাদের সাথে অনেক খারাপ কিছু হবে। আর এই গুজব সত্যি প্রমাণ করার জন্য কখনো কখনো সৈন্যদের খাবারে বিষ মিশিয়ে দিতেন। রাতের বেলায় মাঝে মাঝে ছোটোখাটো হামলাও করতেন। আবার কখনো পাহাড়ের উপরে থাকা গ্রিক সৈন্যদের পতাকায় আগুন লাগিয়ে দিতেন। এতে ধীরে ধীরে গ্রিক সৈন্যদের মনোবল ভেঙে যায়। তারা গুজবকে সত্যি ভাবতে শুরু করে। আলেকজান্ডার বেশি দিন ভারতের সৈন্যদের আটকে রাখতে পারেনি। আলেকজান্ডারের ভারত জয়ের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। এবার চাণক্য ও চন্দ্রগুপ্ত 5000 হাতিঘোড়া ও সৈন্য নিয়ে আক্রমণ করে নন্দবংশের রাজধানী মগধে। কিন্তু ধননন্দের এত শক্তিশালী সৈন্যবাহিনীর সামনে তারা টিকতে পারেনি। চাণক্য এবং চন্দ্রগুপ্ত কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। চাণক্য বুঝলেন গরম খিচুড়ির মধ্যে হাত দিলে হাত পুড়ে যায়, তেমনি সরাসরি রাজধানীতে আক্রমণ করলে তাদের হার নিশ্চিত। ফলে রাজ্যের সীমানা থেকে ছোটোখাটো রাজ্য যেখানে ধননন্দের জোর কম ছিল সেই রাজ্যগুলিকে জিততে হবে। তিনি আক্রমণ শুরু করেন এই ছোটোখাটো রাজ্যগুলিতে। তাদের কাছে সৈন্যদল ছিল না, তাই শুরু করেন কূটনৈতিক চাল। সেই সময় বিষকন্যার প্রচলন ছিল। এই বিষকন্যারা খাবারের সাথে রোজ অল্প অল্প বিষ পান করত, ফলে তাদের শরীরে বিষের প্রভাব কম হতো। এই সুন্দরী কন্যারা নিজের রূপের বলে রাজাকে আকর্ষিত করত, আর রাজার সন্দেহ দূর করতে তাদের বিষ মেশানো খাবার খেত, আর রাজাদের মৃত্যু হতো। এইভাবে নন্দ সাম্রাজ্যের আশেপাশে ছোটোখাটো রাজ্যগুলো চন্দ্রগুপ্তের অধীনে চলে আসে। এছাড়াও তিনি গুপ্তচরদের পাঠাতেন রাজ্যের বিভিন্ন গোপন তথ্য জানার জন্য। এরপর তিনি নন্দ সাম্রাজ্যের প্রজাদের ধননন্দের বিরুদ্ধে তাদের একত্রিত করতে শুরু করেন এবং তাদের উৎসাহিত করেন চন্দ্রগুপ্তের সৈন্যদলে যোগ দিতে। চাণক্য কখনোই খোসামত করা ব্যক্তিদের পছন্দ করতেন না। তিনি যোগ্য ব্যক্তিদের সৈন্যদলে জায়গা দিতেন। তিনি বলতেন সাপ ও দুর্জন ব্যক্তির থেকে সাপ অনেক ভালো, কারণ সাপ একবার ছোবল মারে, কিন্তু দুর্জন অর্থাৎ অসৎ ব্যক্তি পদে পদে ছোবল মারে। তার এই নীতির ফলে তিনি খুব অল্প সময়ের মধ্যে 8 লক্ষ সৈন্য একত্রিত করে ফেলে, যার ধননন্দের সৈন্যের প্রায় 4 গুণ ছিল। এরপর চন্দ্রগুপ্ত আক্রমণ করেন ধননন্দকে এবং তিনি ধননন্দকে হারিয়ে প্রতিষ্ঠিত করেন মৌর্য বংশের। আচার্য চাণক্য হন মৌর্য বংশের প্রধানমন্ত্রী। এই সময় তিনি লিখেছিলেন তার শ্রেষ্ঠ বই অস্ত্রশাস্ত্র। এখানে তিনি বলেন একটি সাম্রাজ্য বা দেশ গড়ে তুলতে কোন কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি। এই বইটি সময়ের সাথে সাথে এখনও বেশ জনপ্রিয় হয়ে আছে। এছাড়াও ভারতের জীবনধারার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন চাণক্য নীতি। বলা হয় যে চাণক্য মনে করতেন যে কোনো দিন চন্দ্রগুপ্তের খাবারে বিষ দিয়ে তাকে আত্মহত্যা করার প্রচেষ্টা করতে পারে শত্রুরা। তাই চন্দ্রগুপ্তের দেহে অনাক্রমতা তৈরি করার লক্ষ্যে তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প অল্প বিষ মিশিয়ে দিতেন। চন্দ্রগুপ্ত এই বিষয়টি জানতেন না। একদিন তিনি এই বিষ মেশানো খাবার তার গর্ভবতী স্ত্রী দুর্ধরার সাথে ভাগ করে খান। মহারানী দুর্ধরা সন্তান প্রসার থেকে মাত্র কয়েকদিন দূরে ছিলেন। বিষের প্রতিক্রিয়া দুর্ধরার মৃত্যুশয্যায় উপনীত হলে তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাণক্য দুর্ধরার পেট কেটে শিশুটির রক্ষা করে। এই শিশুটি পরবর্তীকালে বিন্দুসার নামে পরিচিত পান, আর বিন্দুসারের ছেলে ছিলেন সম্রাট অশোক। চাণক্যের নীতির ফলে ভারতের মৌর্য বংশ সবথেকে বড় সাম্রাজ্য হিসাবে জায়গা করে নেয়। চন্দ্রগুপ্ত বৃদ্ধ বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং মৌর্য বংশের শাসক হন বিন্দুসার। বলা হয় বিন্দুসারের এক মন্ত্রী শুভান্দু বিন্দুসারকে চাণক্যের বিরুদ্ধে প্রণীত করেন, কারণ চাণক্যের হাতে বিন্দুসারের মাতা মহারানী দুর্ধরার মৃত্যু হয়েছিল। শুভান্দুর প্ররোচনায় বিন্দুসার চাণক্যকে অপমান করে রাজ্য থেকে বিতাড়িত করে এবং সেখানে তিনি অপমানে খাদ্য গ্রহণ না করে আত্মহত্যা করেন। তবে এই উপকথাটি কতটা সত্য সে বিষয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। বন্ধুরা, চাণক্য বলতেন জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তিনি একজন সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও হয়ে উঠেছিলেন একজন বিশাল সাম্রাজ্যের মন্ত্রী। হয়তো তিনি না থাকলে প্রাচীন ভারত এক হতো না। বন্ধুরা, ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।